গ্রামটার বেশিরভাগ মানুষজনই খুব গরিব ছিল, শুধুমাত্র চাষবাস করেই দিন যাপন করত। দূরে যে ছোট্ট শহরটি দেখা যাচ্ছে তার নাম বালিনগর। নসিবপুরে এই ঘরটি হলো শ্যামলালের। শ্যামলাল সকাল সকাল মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্রামের পাশেই শ্যামলালের 3 বিঘা জমি রয়েছে। আর এটা শ্যামলালের দাদা রামলালের বাড়ি। রামলাল আগে নসিবপুর গ্রামেই থাকতো। সুদের কারবারি রামলাল 2 বছর হলো এই বাড়িটা করে বালিনগরে উঠে এসেছে। এখন রামলাল প্রচুর টাকা পয়সার মালিক, আর হবে নাই বা কেন। সুদের কারবারি রামলাল চড়া সুদে গরিব চাষিদের টাকা ধার দেয়, আর সেই টাকা সময় মতো কড়াই গন্ডায় আদায় করে নেয়। আর এদিকে ভাই শ্যামলালের সময়টা খুবই খারাপ যাচ্ছে। গত বছর চাষ করলেও বৃষ্টি কম হওয়ার জন্য সেভাবে ফসল ফলেনি। আর এই বছর টাকা ধার নিয়ে চাষ করে অবস্থা আরো ভয়াবহ। মাঠ শুকিয়ে ফেটে একেবারে চৌচির। শ্যামলাল আকাশের দিকে তাকিয়ে দেখে মাথার উপর সূর্য গনগন করে জ্বলছে। বৃষ্টির তো ছিটে ফোঁটা মাত্র নেই। আষাঢ় মাস শেষ হতে চলল, এখনো তো বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখছি না। এবছর চাষবাস যে কি করে হবে। শ্যামলাল প্রতিদিন সকালবেলা ঠিক এইভাবে এক বুক আশা নিয়ে মাঠে যায়, আর তারপর হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। আচ্ছা, আমার একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না। প্রতিদিনই দেখছো যে আকাশে মেঘের একটা কণা মাত্র নেই, তবু কেন তুমি শুধু শুধু কাঁধে কোদাল নিয়ে মাঠে যাও বলো তো? মাঠে জলই যদি না থাকে তাহলে চাষটা করবে কি করে শুনি? হ্যাঁ মীনাক্ষী, আমি জানি, তবু একবার করে মাঠে যাই, যদি বৃষ্টি ফিষ্টি হয় এই আশা। আসলে কি জানো, খুব ভয় লাগে আমার। যদি চাষবাসই না হয় তাহলে দাদার টাকা আমি কি করে শোধ করব? দাদার কাছে যে টাকা ধার নিয়েছি সেটা এতদিনে সুদে আসলে ডবল হয়ে গেছে। শোনো, তোমাকে অত চিন্তা করতে হবে না, বরঞ্চ তুমি একবার তোমার দাদার কাছে যাও। সেখানে গিয়ে ওনাকে তোমার সমস্ত সমস্যার কথা বলো। যতই হোক উনি তো তোমার নিজের মায়ের পেটের ভাই, উনি নিশ্চয়ই কোনো একটা সমাধান করবেন। মীনাক্ষী, তুমি এতদিনেও আমার দাদাকে চিনতে পারলে না। আমার মনে হয় না দাদার কাছে গিয়ে কোনো সমস্যার সমাধান হবে। তবে তুমি যখন বলছো এত করে, তখন একবার যাব, দেখি কি বলে। নসিবপুর থেকে দাদা রামলালের বাড়ি বেশি দূরে নয়, তাই শ্যামলাল পায়ে হেঁটেই দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘণ্টাখানেক পরে শ্যামলাল দাদার বাড়ি এসে পৌঁছল। তখন দাদা রামলাল খবরের কাগজ পড়তে ব্যস্ত ছিল। দাদা, দাদা, তুমি বাড়িতে আছো নাকি? কে? আমি শ্যামলাল বলছি। হ্যাঁ, কি হয়েছে বল। দাদা, আমি বলছিলাম কি, এবছর বর্ষা শেষ হতে চলল, এখনো তো বৃষ্টি হলোই না। এর পরেও যদি বৃষ্টি হয় তাহলেও চাষবাস হবে বলে তো আমার মনে হচ্ছে না। তাই এবছরটা আমি তোমার টাকা পয়সা শোধ দিতে পারবো না মনে হচ্ছে। সামনের বছরে সুদে আসলে তোমার সমস্ত টাকা আমি ঠিক শোধ করে দেবো। পয়সা শোধ দেওয়ার সময় হলেই নাটক শুরু করে দিস বল। যখন টাকাটা ধার নিয়েছিলি তখন এসব কথা খেয়াল ছিল না। দেখ, এটা ব্যবসার ব্যাপার। এই ব্যবসাতে ওই দাদা, ভাই, বাবা, ছেলে এসব চলে না, ঠিক আছে? আমি কোনো কথা শুনতে চাই না। সামনের মাসের 30 তারিখের মধ্যে সুদে আসলের সমস্ত টাকা শোধ করে দিতে হবে, বুঝলি? যা, ফালতু এখানে বকিস না, টাকা পয়সা জোগাড় করে দিয়ে যায়। দাদা রামলালের অমানবিক ব্যবহারে আঘাত পেয়ে শ্যামলাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এমন দাদা যে নিজের মায়ের পেটের ভাইকে একটিবারের জন্য বাড়ির ভিতরে আসতে পর্যন্ত বলল না, অথচ সেই দাদার সঙ্গেই ছোট্ট থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে। আসলে অতিরিক্ত পয়সা রোজগার করতে গিয়ে মানুষ যখন অমানবিক হয়ে যায়, তখন তাদের কাছ থেকে ঠিক এমনটাই ব্যবহার পাওয়া যায়। বাড়িতে এসে শ্যামলাল হতাশ হয়ে চুপচাপ বসেছিল। কিভাবে কি করবে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। শ্যামলালকে এই অবস্থায় দেখে স্ত্রী মীনাক্ষীও খুব চিন্তায় পড়ে গেল। এমন থমথমে পরিবেশের মধ্যেও অত্যন্ত প্রতিভাবান, মেধাবী একমাত্র ছেলে প্রদীপ এক মনে তার পড়াশোনা করছিল। বাড়িতে এত কঠিন পরিস্থিতি হওয়া সত্ত্বেও তার পড়াশোনায় কোনো ফাটল ধরেনি।
এই পরিস্থিতিতে একদিন প্রদীপের স্কুল নসিবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গিরিশবাবু শ্যামলালকে ডেকে পাঠালেন। প্রণাম মাস্টারমশাই, আমি প্রদীপের বাবা শ্যামলাল। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি প্রদীপের বাবা। শ্যামলাল বাবু, আপনার ছেলে সত্যিই একটা জিনিয়াস। কয়েকদিন আগে একটা আন্তর্জাতিক শিক্ষা সংস্থা দেশের সমস্ত স্কুলে গিয়ে একটা মেরিট টেস্ট আয়োজন করেছিল। সেই টেস্টে প্রদীপ এই জেলার মধ্যে প্রথম হয়েছে, আর তার পুরস্কার স্বরূপ সংস্থাটি 50,000 টাকা পাঠিয়েছে। আর এখন থেকে প্রদীপের উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত পড়াশোনার খরচ ওই সংস্থাটিই করবে। সবকিছু শুনে শ্যামলাল আকস্মিকতায় হতবাক হয়ে গেল। এই নিন প্রদীপবাবু, ওদের পাঠানো পুরস্কারের 50,000 টাকার চেক এর মধ্যে আছে। আর ওরা একটা মেডেল আর একটা সম্মানপত্রও পাঠিয়েছে। ওই দুটো জিনিস আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আমরা প্রদীপকে প্রদান করব। কেমন? ধারের টাকা শোধ না করতে পারার ভয়ের মধ্যেই ছেলে প্রদীপের স্কলারশিপের এই টাকাটা যেন আশীর্বাদ স্বরূপ এলো। কিন্তু ছেলের স্কলারশিপের এই টাকা থেকে কিছুতেই দাদার ধারের টাকা শোধ করতে শ্যামলালের মন চাইছিল না। এই টাকাটা প্রদীপের পড়াশোনার ব্যাপারেই খরচ করতে হবে। এই টাকা দিয়ে আমি তো আর ধার শোধ করতে পারি না। সেটা কি করে সম্ভব? আমার কাছে তো পড়াশোনার সব কিছুই আছে, আর মা আমাকে খুব সুন্দর করে পড়ায়। আমি সব বুঝতে পারি, তাই নতুন করে টিউশন নেওয়ারও দরকার নেই। তুমি ওই টাকায় তোমার ধার শোধ করে দাও না। আমাদের প্রদীপ খুব বোঝদার হয়ে গেছে এখন। ও যখন বলছে তুমি তাই করো। কিছুদিন পর ব্যাংক থেকে টাকা তুলে শ্যামলাল চলল দাদার বাড়ি বালিনগর। আজই সুদে আসলে দাদার সমস্ত টাকা শোধ করে দিয়ে আসবে। সুদে আসলে সমস্ত টাকা মিটিয়ে দিয়ে শ্যামলাল খোলা মনে খুশি হয়ে দাদার বাড়ি থেকে বেরিয়ে নিজের গ্রাম নসিবপুরের দিকে রওনা হলো। শ্যামলাল চলে যেতেই রামলালের স্ত্রী সন্ধ্যা বারান্দায় এলো। বলছি, শুনছো? তোমার ভাই যে কদিন আগে এসে তোমায় বলে গেল যে চাষবাস হচ্ছে না, তাই তোমার পয়সা এখন দিতে পারবে না। তা হঠাৎ করে এতগুলো টাকাও কিভাবে জোগাড় করলো, সেটা ভেবে দেখেছো একবারও? আমি তো এটা ভেবে দেখিনি। মা, আমি জানি। হ্যাঁ, আমি জানি। ঘরের ভিতর থেকে রামলালের ছেলে রাজকুমার বলল। বারান্দায় রামলাল আর সন্ধ্যার সমস্ত কথোপকথন পাশের ঘরে পড়তে থাকা রাজকুমার সমস্ত কিছু শুনছিল। সে কিছু একটা লিখছিল বটে, তবে তার সমস্ত মনোযোগটাই ছিল বাইরে বাবা মার কথাবার্তার উপরে। রাজকুমার রামলাল আর সন্ধ্যার একমাত্র সন্তান। রামলাল আর সন্ধ্যা অবাক হয়ে রাজকুমারের ঘরে এলো। রাজ, তুমি কি জানো? আর তুমি এইসব কিছু জানলেই বা কি করে? কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রত্যেকটা স্কুলে একটা ইন্টারন্যাশনাল মেরিট টেস্ট হয়েছিল, আর আমাদের স্কুলেও হয়েছিল। প্রত্যেকটা ক্লাসের ফার্স্ট বয় এই টেস্ট দেওয়ার সুযোগ পেয়েছিল। প্রদীপ তো আমাদের ক্লাসের ফার্স্ট বয়, তাই ও এই সুযোগটা পেয়েছিল। জানো মা, প্রদীপ আমাদের জেলার মধ্যে প্রথম হয়েছে, তাই তো ওকে পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়েছে। আর সারা জীবন ওর পড়াশোনার খরচ ওই সংস্থাটাই চালাবে। আমাদের স্কুলের নোটিশ বোর্ডে এই সব লেখা আছে, তাই তো আমি জেনেছি। আর কয়েকদিন আগে আমি কাকুকে আমাদের স্কুলে দেখেছিলাম। একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে। তুমি আর প্রদীপ একই পরিবারের সদস্য। আমার তো মনে হয় না তোমার ট্যালেন্ট প্রদীপের থেকে কম আছে। আর তোমার পড়াশোনার জন্য যতটা টাকা পয়সা খরচ করার দরকার আমি ততটাই করছি। এ ব্যাপারে আমি কোনো কার্পণ্য করি। আর প্রদীপের একটা টিউশন পর্যন্ত নেই, তাহলে প্রদীপ কেন ক্লাসে ফার্স্ট হয়, তুমি হতে পারো না? আর ও কি করে স্কলারশিপ পায়? তোমাদের স্কুলের প্রধান শিক্ষক গিরিশ আমার বাল্য বন্ধু। আজকেই আমি যাব, গিয়ে জিজ্ঞাসা করবো এর কারণটা কি। বাল্যবন্ধু তথা ছেলের স্কুলের প্রধান শিক্ষক গিরিশবাবুর কাছে রামলাল এলো। তার ছেলে রাজকুমার কেন প্রদীপের মতো অত ভালো রেজাল্ট করতে পারছে না তা জানার জন্য, আর কি কি করলেই বা তার ছেলে অত সুন্দর রেজাল্ট করতে পারবে সেটা জিজ্ঞাসা করবে বলে। দেখ রামলাল, তুই আমার বাল্য বন্ধু, সেই জন্য কটা কথা না বললেই নয়। যে কোনো ক্ষেত্রেই সমস্ত প্রতিভাবান সফল হবে এমন কোনো কথা নেই। এর জন্যে সঠিক অধ্যবসায়ের দরকার আছে। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ব্যাপারে
পেরেন্টদের ভূমিকা সব থেকে বেশি। তুই হয়তো তোর ছেলের জন্য প্রচুর টাকা পয়সা খরচা করছিস, কিন্তু তোর নিজের কর্মকাণ্ড তোর ওই সন্তানের মধ্যে তোর অজান্তে প্রভাব বিস্তার করছে। আমি জানি তুই প্রচুর টাকা পয়সা রোজগার করছিস, কিন্তু কিভাবে? তোর মতো লোকেরা শুধু পয়সার পিছনে ছুটে চলেছিস, যার জন্যে তোরা ন্যায়, নীতি, কর্তব্য, মানবিকতা কত কিছু মারিয়ে ফেলছিস। খেয়ালই করছিস না, কারণ চোখটা শুধু টাকার দিকে। আর এই ছুটতে ছুটতে একদিন দেখবি সামনে অন্তিম শয্যা। তখন ভাববি কিছুই তো পেলাম না, উল্টে সমাজকে দিয়ে গেলি একরাশ গ্লানি। তুই আমার বাল্য বন্ধু বলে আমি খুব ইমোশন হয়ে গিয়েছিলাম। মনে হয় তোকে খুব আঘাত করে ফেলেছি। হ্যাঁ, সত্যিই আঘাত পেয়েছি। প্রকৃত শিক্ষার এক বিচ্ছরিত তীব্র আলোর আঘাতে আমার ঘুম ভেঙে গেছে। তোর এই সামান্য কটা কথা আমাকে নতুন করে ভাবতে শেখালো, আর নতুন করে বাঁচার। কথা দিলাম বন্ধু, তোর মূল্যবান কথাগুলোর যথার্থ মূল্য দেব। রামলাল সত্যি সত্যিই মূল্য দিয়েছিল, সঠিক মূল্য। তারপর থেকে রামলাল সৎভাবে রোজগার করত। অভাবী গরিব লোকেদের আর চড়া সুদে টাকা ধার নয়, বরং তাদের বিপদে আপদে টাকা পয়সা দিয়ে তাদের সহযোগিতা করতে লাগলো। আর সময় পেলেই সপরিবারে গ্রামের বাড়িতে ভাই শ্যামলালের কাছে আসতো আর বিপদে আপদে পাশে থাকতো। পরিবারের সকলে মিলে জমিয়ে আড্ডা দিত, গল্প করত, একেবারে পারিবারিক আড্ডা। দুই ভাইয়ের বাড়ি আলাদা জায়গায় তো কি হয়েছে, যেন একান্নবর্তী পরিবার। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে নতুন নতুন গল্পগুলি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।